সংবিধান বাঁচাও। বিজেপি তারা কই ভারতীয় জনতা পার্টি, আর আমি কই ভারত জ্বালাও পার্টি। তারা খার লগে হাত মিলাইছেন হিমন্তর লগে। আর যে হিমন্ত সকালে ঘুম থেকে উঠিয়া আর রাত্রে ঘুমানি অবধি 24টা ঘন্টা আমরার সংখ্যালঘু মানুষে অপমান কতরা, জুলুম কতরা, নির্যাতন কতরা। দেশের সরকারে যদি একটা সরু জনগোষ্ঠী মানুষের লগে যুদ্ধর ঘোষণা করে, এই সংখ্যালঘু জাতিটা এই রাজ্যত বা এই দেশে বাঁচত গিলা। এই হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে একটা নালিশ দিমু, একটা চিঠি দিমু চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে, যে এত বড় কথা হইয়া এত জঘন্য একটা মাতার পরেও কিভাবে তাই মুখ্যমন্ত্রী হিসাবে আসামর গদিত থাকতে পারেন। আজকে আরএসএস, বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ যেটা উগ্র হিন্দুত্ববাদী দল আছে, 2003 পর্যন্ত তারা হেডকোয়ার্টার ও হেড অফিসও ভারতের পতাকাও তারা উত্তোলন করছেন না। আর আজকে তারা সংখ্যালঘু মানুষের কাছে দেশের প্রেমিকের সার্টিফিকেট তারা চাইতরা যে আমরা কতটুকু দেশপ্রেমিক এবং দেশপ্রেমিক নয়। এই ব্রিটিশের যে অনুচর যেগুলো আছেন, ব্রিটিশের যেগুলো দলাল আছেন, ওগুলোর কাছে গিয়া আবারও দেশকে আজাদ করার দরকার পড়ে গেছে গিয়া। ইতার লাগিয়ে রাহুল গান্ধী দেশের অমূল থেকে অমূল বুড়িতরা, কিন্তু আমরা লিডাররা, আমরা এমএলএরা নীরব। যদি ওখান থেকে কইতা হিমন্ত বিশ্ব অ্যাসেম্বলি দুবাইয়া যে হিমন্ত বাবু বলে তুমি আস্তা আইলা গান্ধী নেও গিয়া আমরার গোটটা খালি আমরা জেলার লোকে রাখো, ও কাম দান করতে পারছেন না। তার আটুয়া কাফে যত বড় শক্তি হোক না কেনে, জালিম যত বড় হোক না কেনে, এই জালিমের সামনে উবাইয়া ন্যায়ের পক্ষে সব সময় দেখবা আপনার আর ফুয়ায়, আপনার আর ভাইয়ে আওয়াজ উঠাইছে। অ্যাসেম্বলির বারে হোক, অ্যাসেম্বলির ভিতরে হোক, ডিসি লেভেলে হোক, এসপি লেভেলে, কমিশনার লেভেলে, ইনশাআল্লাহ সকল লাগি ন্যায়ের লাগি ইনসাফর লাগিয়া চকুত আঙ্গুল দিয়ে হিমন্তর তার প্রতিটা অন্যায়ের, প্রতিটা জুলুমের বিরুদ্ধে খাড়া হইবার এই সহজ সাহস ইনশাআল্লাহ। তো সম্মানিত বন্ধুগণ, এটা চিন্তার বিষয়, বিবেকের বিষয়, যে আমরা যদি বিবেক কাটাইয়া চলি না, আমরা যদি চিন্তা করিয়া চলি না, এই জাতি নিঃশেষ হয়ে যাইব, এই জাতির আর কিচ্ছু থাকতো না। সম্মানিত আমার বন্ধুগণ, আজকে এই আলোচনার যেটা টপিক, যে সংবিধান বাঁচাও, এই সংবিধান বাঁচাও অভিযানের প্রয়োজন কেন হলো? আমরা লোকাল ভাষায় কই, আমরা যারা গরম আছি, যে এই সংবিধান বাঁচাইবার প্রয়োজনটা কি তার লাগে হইল হঠাৎ করিয়া? সবচেয়ে বড় প্রশ্ন ওখান যে ভারতবর্ষের সংবিধান তো এখনো বিদ্যমান আছে, তো এইটারে বাঁচাইবার প্রয়োজন কেন হইল? আমরা যারা এখানে উপস্থিত আছি সব মানুষ সচেতন, সব মানুষ জ্ঞানীগুণী, এবং দেশের বর্তমান পরিস্থিতি এবং আসামের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমরা সব ওয়াকিবহাল আছি। এই দেশ যখন আজাদ হয়েছে, এই দেশের আজাদির পূর্বে আমরা সারায় জানি যে আজকে জেলা এখানে একটা মিটিং করিয়ার, এখানে একটা সভা করিয়ার, এখানে আলোচনা করিয়ার এবং আমরা মতামতগুলার সামনে রাখার যে সুযোগ আমরা পাইছি, এটা কিন্তু আগে আসলো না। ইলা দেশের আজাদির আগে ইলা দাঁড়াইয়া মানুষ করে দাঁড়ানো সভা করতে হয়, এই সুযোগ আমরা কাছে আসলো না। মত প্রকাশ করার অধিকার আমরা কাছে আসলো না। আমরা যারা পূর্বজ আসলাম, দেশের স্বাধীনতা সংগ্রাম যারা করছেন, কংগ্রেস দলের নেতৃত্বে যে স্বাধীনতা সংগ্রাম হয়েছে, আমরার পূর্বজরা তারা
প্রাণ রে, তারা রক্তরে, তারা সমস্ত জীবন রে, সমস্ত জীবনের সাধনারে আমরা রে আজাদ করার লাগিয়া, আমরা রে স্বাধীন করার লাগিয়া ত্যাগ করিয়া আমরা রে আজাদি আনিয়া দিছ। এবং আজাদি হওয়ার পরে এই দেশে চালাইবার লাগিয়া, এই দেশও কিভাবে চলতো নিয়ম কারণগুলা আর সমস্ত পৃথিবীর মহান যত সমস্ত সংবিধান আছে কালেকশন করি একটা আরো মহান, পৃথিবীর সবচেয়ে মহান এক সংবিধান আমরা দেশে তৈরি করছি। আজকে এই সংবিধান আছে বলিয়া আমরা ওখানে এইভাবে ওপেনলি মিটিং করতাম পারিয়ার। এই সংবিধান বিদ্যমান আছে করিয়া আমরা নামাজ যাইতাম পারিয়ার, আমরা মসজিদ বানাইতাম পারিয়ার, আমরা মাদ্রাসা বানাইতাম পারিয়ার, আমরা প্রাইভেট স্কুল বানাইতাম পারিয়ার, আমরা দোকান খুলতাম পারিয়ার, যা ইচ্ছা তা আমরা ইচ্ছা মতো আমরা করতাম পারিয়ার। কারণ কিটা? যে কারণ হইল আমরার পিছনে সংবিধান আছে, আমরা কেউ বাধা দিতে পারতো না। কারণ এই সংবিধানের ঊর্ধ্বে এই আসামের মুখ্যমন্ত্রীও নাই, আর দেশের প্রধানমন্ত্রীও নাই, ইভেন দেশের রাষ্ট্রপতিও নাই, সবেও সংবিধানকে মানতে লাগে। হাইলাকান্দির এসপিও নাই, ওসিও নাই, আর ডিসিও নাই, সবে সংবিধানকে মানতে লাগে। আর যাইনু সংবিধানকে লঙ্ঘন করার চেষ্টা করছে, আমরা কাছে সুপ্রিম কোর্ট আছে, আমরা সুপ্রিম কোর্টে যাইতাম পারিয়ার। কিন্তু আজকে এই সংবিধান রে শেষ করে দিবার লাগিয়া, এই সংবিধান রে যত ইনস্টিটিউশন, যত প্রতিষ্ঠানগুলো আছে সংবিধান স্বীকৃত, এই সমস্ত প্রতিষ্ঠানগুলো শেষ করে দিবার লাগিয়া এক অপশক্তি দেশ কাজ করে। আমরা সারাই জানি যে রাহুল গান্ধী, আমরা বিরোধী দলের নেতা, কংগ্রেসের নেতা, তাই দেশের অমূর থেকে অমূর আটিতরা সংবিধান বাঁচাও, সংবিধান বাঁচাও আন্দোলন, সংবিধান বাঁচার আহ্বান তাই করছেন কিতার লাগিয়া। আজকে যে আমরা ভোট দিয়া নেতা বানাইয়ার, ভোট দিয়া যেটা লিডার বানাইয়ার আমরা জেলা পরিষদ বানাইছি, তোরা আগে আমার রাস্তা বাড়িয়া কইয়া গেছেন, তাহলে বানানির কারণে তাই অথরিটি পাইছেন এই হসপিটালও হামাইবার, নাইলে তো তাই অথরিটি পাইছিল না। আজকে আমরা জিপি প্রেসিডেন্ট বানাইয়ার, আঞ্চলিক পঞ্চায়েত বানাইয়ার, আমরা এমএলএ বানাইয়ার, আমরা এমপি বানাইয়ার, বানাইয়া তারা অথরিটি দিয়ার, এটাও আমরা সংবিধানে অনুমতি দিছে করিয়া আমরা এটা করতাম পারিয়া। কিন্তু আজকে দেশও একটা অপশক্তি কাজ করে, যারা এই সংবিধানে মানে না, তারা এই সংবিধানের শপথ খায়, এই সংবিধানের শপথ লয়, আর সংবিধানের শপথ লইয়া পুরা সংবিধানের 180 ডিগ্রি উল্টা কাম করে। আজকে আমরা জানি যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, যে ইলেকশন কমিশনে সমস্ত ভারতবর্ষ ইলেকশনগুলা কন্ডাক্ট করে চালায়, এই ইলেকশন কমিশন আগে কিটা আসলো যে সুপ্রিম কোর্ট অফ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তার ইলেকশন কমিশনের রিক্রুট করার, যে ইলেকশন কমিশনের খারা খারা মানুষ ওইটা রিক্রুট করার মানুষ তাকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া আর অপোজিশন পার্টির লিডার তিনজন থাকতা, একজনকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া 2 নম্বর, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া 3 নম্বর, অপোজিশনের লিডার। কিন্তু এই বর্তমান সরকারে করছেন কিটা, তারার ইচ্ছা মতো এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা মানুষ দিবার লাগিয়া তারা কইছেন না, চিফ জাস্টিস লাগে না, প্রধানমন্ত্রী ডাকবা, লোকে প্রধানমন্ত্রী তাহলে একজন মন্ত্রী নিয়োগ করবা, আর বিরোধী পক্ষর লিডার থাকবা। এর মানে কিটা 2 আর 1। তো 2 আর 1 হইলে একর তো কোনো ভ্যালু নাই, একজনে কইবা না সমগ্রে দেও, ইকানোর কোনো অর্থ থাকতো নাই, মাত বিকিত নাই। প্রধানমন্ত্রীর মাত বিকিব এবং টান দেওয়া মন্ত্রীর মাত বিকিব। রইল নি দেশের সংবিধান, সংবিধান মানলানি, ইলেকশন কমিশন দিয়া মানে গলিত কাটি দিলা। এখন একটা নিরপেক্ষ নির্বাচনের কোনো সম্ভাবনা থাকলো নি দেশ, কারণ তারার ওয়াফাদার গুলামের গন্ডে তারা দিবা ইলেকশন কমিশনও, তারার চাটুকার, তারার নেজুল ভিত্তি করা একজন অফিসারকে দিবা ইলেকশনও। এই ইলেকশন কি নিরপেক্ষ হইতে পারে?
যদি গুড়ার মাঝে গল্লত হয় ও মনে কারেন্টর তার আছে আমি যদি আজকে কারেন্টর তার দরিলাই ফল কিতে হইব লগে লগে আমি মারা যাইমু আমারে যতজনে টাচ করবা সব মারা যাইবা কিন্তু তুমি যখন গুলিতে আমরা মারিলাই মেইন সুইচ অফ করে দেই আর কোনো অসুবিধা আছে না খুঁজ যায় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যতদিন মানে নিরপেক্ষ হইতো নাই এই হিন্দুস্তানের জমিনও একটা নিরপেক্ষ নির্বাচনের কোনো পরিবেশ থাকতো নাই এই কারণে এই সংবিধান বাঁচাও অভিযানের প্রয়োজনীয়তা আছে এই কারণে রাহুল গান্ধী দেশে আওয়াজ দিতরা যে সংবিধান বাঁচাও আজকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যেটা চুরির ইতিহাস রাহুল গান্ধী তুলিয়া ধরছেন যে হরিয়ানাত সরকার আইছে 25 লাখ ভোট 25 লক্ষ ভোট চুরি হয়েছে জার্মানির একজন মডেলে বলে আইয়া 12 বার না 25 বার ইন্ডিয়াত বলে ভোট দিস হিবেডিয়া করি জিওত সোশ্যাল মিডিয়াত বলে আমি কোনোদিন ইন্ডিয়াত গেছি না আমি ভোট দিলাম কিলা এই কাণ্ড ভারতবর্ষ চলে কোথার লাগিয়া আজকে আমি আপনারা ধন্যবাদ জানাই আর আমরা ইলা ঘুমাইলে হইতো নাই দেশে আজাদ করছে আগে আমরা পূর্বজরা প্রাণ ত্যাগ করছেন আবারও আজাদ করার প্রয়োজনীয়তা আই গেছে আবারও দেশে আজাদ করা লাগবো এইবার এই দেশ যখন আজাদ হইছিল তখন এই যে ভারত জ্বালাও পার্টি বিজেপি তারা কইন ভারতীয় জনতা পার্টি আর আমি কই ভারত জ্বালাও পার্টি এই ভারত জ্বালাও পার্টির যখন দেশের স্বাধীনতা সংগ্রাম হয়েছিল তারা তখন ব্রিটিশের গোলামি করছেন ব্রিটিশের দলালি করছেন ব্রিটিশের গুপ্তচর বৃত্তি করছেন ব্রিটিশের সহযোগিতা করছেন আর কংগ্রেস দল কিটা করছে জেল বড় আন্দোলন করছে ভারত চুল আন্দোলন করছে জেল হাজারে হাজার লক্ষ লক্ষ মানুষ আমাইছে প্রাণ ত্যাগ করছে আর তারা ব্রিটিশের সহযোগিতা করছে দেশ আজাদ হয়েছে কংগ্রেসের নেতৃত্বে কিন্তু হৌ যে ব্রিটিশের যখন অনুচর রইছিলা ব্রিটিশের যখন দলাল রইছিলা এগুলো কিন্তু দেশে দেখিয়া গেছে আর আজ ক্ষমতাটা দুর্ভাগ্যক্রমে এই সমস্ত অপশক্তির হাতে পড়ে গেছে ইতার লাগিয়া এই ব্রিটিশের যে অনুচর যেগুলো আছেন ব্রিটিশের যখন দলাল আছেন ওখানটার কাছে গিয়া আবারও দেশকে আজাদ করার দরকার পড়ে গেছে গিয়া ইতার লাগিয়া রাহুল গান্ধী দেশের অমূর থেকে অমূল পুরিতরা ভারতবর্ষর মানুষকে এক করার লাগিয়া ভারতের সব জনগণকে এক করিয়া এই ক্ষমতাটা আবার কংগ্রেসরা টানবার লাগিয়া এবং এই যে আন্দোলনের আহ্বান এই যে ভারতবর্ষের এক করার আহ্বান এটা এই আহ্বান করার লাগিয়া আজকে আমরা আপনার সামনে আইছি যে আইন আমরা সারাই মিলিয়া এই রাহুল গান্ধী যেটা আন্দোলন এই গৌরব গগৈ যেটা আন্দোলন সেই আন্দোলনটা আমরা শক্তিশালী করি আমরা সব আইয়া তার এই গৌরব গগৈর আন্দোলন রাহুল গান্ধীর আন্দোলন আমরা তারার করে দিয়ে দাঁড়াই কিন্তু সম্মানিত বন্ধুগণ মনে করেন গত এমপি ভোটও আমরা যখন সমস্ত সংখ্যালঘুর মানুষ যারা সবচেয়ে বেশি অত্যাচারিত সবচেয়ে বেশি মজলুম এই জালিম সরকারের কাছে এরা যখন আমরা সব এক হইয়া হাফিজ চাবরে এমপি বানাইবার লাগিয়া আমরা কষ্ট করছি ভোট দিছি তখন আমরার বিরুদ্ধে খারা আসলা আমরা বিরুদ্ধে যখন খেয়ে করছে এই আমরা তিনজন এমএলএ আমরা তিনজন এমএলএ ইয়া কইছই হয় বিজেপিত ভোট দেও আর নতুবা ইউডিএফও দেও হয় বিজেপিত দেও যদি বিজেপিত পছন্দ হয় না তে ইউডিএফও দেও কংগ্রেসও না সারা মানুষ যখন আমরা ইয়া কইছি হাফিজ চাবরে ভোট দিতাম কারণ এই হাইলাকান্দি করিমগঞ্জ আসন আজকে স্বাধীনতার 75 বছর পরে একজন সংখ্যালঘুর মানুষ দেশের পার্লামেন্টে যাইবার একটা সুযোগ দেওয়া হয়েছিল যে তুমি দেন সংখ্যালঘুর মানুষে একজন নেতা দিল্লিত পাঠাও এই সময় আমরার লোকে বেইমানি করাত খারা আমরার লোকে গাদ্দারি করাত দেখারা আমরা যখন মাটির গাম ফাওত ফেলাইয়া মেহনত করিয়া হাফিজ চাবরে ভোট দিছি নিজের পকেটের পয়সা খরচ করি গিয়া ভোট দিছি তখন আমরা বিরুদ্ধে খাড়া খাড়া হয়েছ সেই শক্তি তারা খার লগে হাত মিলাইছ হিমন্তর লগে আর যে হিমন্ত
যে হিমন্ত সকালে ঘুম থেকে উঠিয়া আর রাত্রে ঘুমানি অবধি 24টা ঘন্টা আমরার সংখ্যালঘু মানুষে অপমান কতরা, জুলুম কতরা, নির্যাতন কতরা, আমরার মা বোনের কথা কইতরা যে এরা মানুষ হরুতা বানাইবার মেশিন। ও হিমন্তর লগে হাত মিলাইয়া এমপি বুট আমরা এরাইছেন তারা। আজকে 30,000 ভোট যদি ইউডিএফে কাটিয়া না নিত হাফিজ চা 5-7,000 ভোটে হারিল না হলে। সম্মানিত বন্ধুগণ, এই সংবিধান রে আজকে আরএসএস, বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ যেটা উগ্র হিন্দুত্ববাদী দল আছে 2003 পর্যন্ত তারা হেডকোয়ার্টার ও হেড অফিসও ভারতের পতাকাও তারা উত্তোলন করছেন না। আর আজকে তারা আইসন আমরার কাছে যে সংখ্যালঘু মানুষের দেশপ্রেমের পরিচয় দিত, সংখ্যালঘু মানুষের কাছে দেশের প্রেমিকর সার্টিফিকেট তারা চাইতরা যে আমরা কতটুকু দেশপ্রেমিক এবং দেশপ্রেমিক নাই। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা গত যেটা সময় গেছে আমরা পাগল হইছিলাম ইউটিউবে ভোট দিতাম করিয়া। আমরা কোনটা চাইছি না যে বদর সাবর খালি তালাগু হইলে হইস, বদর সাবর তালা হইলে হইছে মানুষ যে ভোট দিলাইস। আমরা হুজুগে আমরা চলি, আমরা চিন্তা করি না। আজকে কংগ্রেসের এখন পরিবেশ আইছে, সব দিকে আওয়াজ উঠিছে যে এইবার কংগ্রেসের সরকার লাগে। মাত আছে না মিছা কুকুয়া? সব আসেন তো কংগ্রেসের পক্ষে। জি, সরকার কংগ্রেসের হইতো তো 2600। আমরা গৌরব করি তো মুখ্যমন্ত্রী বানাইতাম। এখন কোথাও যেতে হলো দেখো, আমরা যদি গত এই যে 2005 থেকে লইয়া বা 16 থেকে লইয়া আউরি দাউরি ভোট দিয়া আমরা যদি নেতা নির্বাচিত করতাম না, বালা মানুষ যদি আমরা অ্যাসেম্বলিতে ফাটাইতাম, আজকে যে ডিলিমিটেশন হইছে আমরা সারাই জানি যে ডিলিমিটেশনের প্রভাব, ডিলিমিটেশনের কুফল যেটা আজকে হাইলাকান্দিত আসলো 3টা আসন, এখন কটা হইছে? এখন বর্তমানে হাইলাকান্দি সংখ্যালঘুর বিধায়ক কয়জন? সংখ্যালঘুর বিধায়ক কয়জন? সংখ্যালঘুর বিধায়ক কয়জন? 3 জন। আলগাপুরের সংখ্যালঘু, হাইলাকান্দিত সংখ্যালঘু, খালটিসরাত সংখ্যালঘু। 2026 সংখ্যালঘুর বিধায়ক কয়জন হইবা? 1 জন হইবা। হাইলাকান্দি জেলা পরিষদ কতটা আসলো? 11টা। এখন কটা হইছে? 8টা। আজকে একটা জেলা পরিষদ হয়েছে 70,000, 80,000, 90,000, আর একটা হয়েছে 20-25,000। একটা হয়েছে, একটা জিপি হয়েছে 15-20,000, 21,000, আর একটা জিপি হয়েছে 4-5,000। একটা গ্রুপ হয়েছে 150, 200, 300, আর একটা গ্রুপ হয়েছে 1500, 1600, 2000, 2500, 2600। আজকে আমরা সারাই জানি এই ডিলিমিটেশন কমিটি জেলা লেভেলে আছে। এই ডিলিমিটেশন কমিটির মেম্বার কারা? 3 জন এমএলএ হলো মেম্বার। চেয়ারম্যান কে? ডিসি। এমএলএ 3 জন মেম্বার, ডিসি চেয়ারম্যান। আমরা সারাই জানি এইভাবে ডিলিমিটেশন হওয়ার ফলে এর যেটা গ্রুপ প্রভাব, এর যেটা খারাপ ফলাফল, মনে করেন আজকে যদি তারা এই সময় যখন ডিলিমিটেশনটা হইছে তখন তারা যদি ডিসির কাছে প্রশ্ন করতা যে ডিসি মহোদয় তুমি যে একটা গ্রুপ করতে 300 আর একটা গ্রুপ 2100, গাইডলাইনটা দেখাও সেইটা কি? কোন গাইডলাইনে, সরকারের কোন সার্কুলার মতে, সংবিধানের কোন ধারা মতে তুমি এইভাবে করদায়, গাইডলাইনটা দেখাও। আজকে আমরা এই অবস্থাটা হইল না হলে আজকে আমরা ইন্দিরা আবাস পাইতাম, আজকে আমরা অরুণোদয় পাইতাম, আজকে আমরা কৃষি ভাতা পাইতাম, আজকে আমরা বৃদ্ধ ভাতা পাইতাম, চাউলের কার্ড পাইতাম, সমস্ত যত সরকারি সুবিধা সকল আছে, ইতার থেকে আমরা মানুষ বঞ্চিত হইবা।
কিতার লাগিয়া যে 300 লাখ গ্রুপও যদি দেওয়া হয় 100টা ইন্দিরা আবাস, আর 2900 লাখ যদি গ্রুপও দেওয়া হয় 100টা ইন্দিরা আবাস, 2900 লাখ গ্রুপও কিতা হইব? বেশিরভাগ মানুষ বঞ্চিত হইবা। আর 300 লাখ তো মোটামুটি তারা ফাইলেইবা। এই কথা যদি তারা আগে চিন্তা করতা, তারা যদি এটার প্রতিবাদ করতা, তারা যদি ডিসিরে কইতা যে ডিসি মহোদয়, তোমার এই অন্যায়ভাবে করা ডিলিমিটেশন আমরা মানি না, এটা সংবিধানের মতে নাই। কারণ সংবিধানে কইছে ইকুয়াল রাইট, সমান অধিকার, ইকুয়াল জাস্টিস, সমান বিচার। তো সমান বিচার যেন কোয়া হইছে, সমান অধিকার যখন কোয়া হইছে, এই সংবিধান রে ভায়োলেট করা, সংবিধান রে উল্লঙ্ঘন করা তোমার এই হক, তোমার অধিকার নাই, তুমি এটা করতে পারো না। তখন কিটা হইল অনে ডিসি এই কাজটা করতে পারলা না অনে। আজকে এই কাজটা করার কারণে আমরা ইন্দিরা আবাস থেকে হাজার হাজার গড় থেকে আমরা বঞ্চিত হইম, আমরা অরুণোদয় থেকে বঞ্চিত হইম, বৃদ্ধ ভাতা, কৃষি ভাতা, সারা তার থেকে বঞ্চিত হইম। মেইন কারণটা কিটা? যে হৌ যে এমএলএ কলে তলে সিগনেচার মারিয়া, ডিসি সিগনেচার মারিয়া যে আমরা গ্রুপগুলা আমরা এইভাবে তৈরি করছো, এর ফলস্বরূপে আমরা এটা আমরা হক থাকিয়া, আমরা অধিকার থাকিয়া আমরা বঞ্চিত হইম। আমি বিধায়করে কই, আমরা আলগাপুরের বিধায়কে কই, তান থাকি টেকালা বলে বিধায়ক আস্থা ভারতবর্ষত নাই, সবচেয়ে বেশি টেকালা তাইন। আর অন্যান্য যারা বিধায়ক বলা কইন তারাও টেকালা, সব টেকালা বিধায়ক। তাই খনে কইন যে ফাউত খেলা, খনে কইন মাথাত খেলা, আর আজকাল দেখছি সোশ্যাল মিডিয়াত কইন ফকেটও খেলা। তান খেলা ফকেটও, এর মানে কিটা? পকেটও খেলা কোয়ার মানেটা কিটা? মানে তাইন টেকা দিয়া আমরা লই লইবা, মানে আমরা টেকায় বিকি তাই নো মাতন আমরা কইতে চাইতরা যে আমরা টেকা দিতাই লই লইবা। তাই আরো শুনছি কইন যে আলগাপুরের বলে তান জকাতর টেকা খাইয়া বলে আলগাপুরের মানে শেষ করতে পারত না। এখন আমার বিধায়কের কাছে প্রশ্ন, যে মাননীয় বিধায়ক আপনি উত্তর দেন যে গত 10 বছর বিধায়ক আমরা বানাইয়া দিয়েছিলাম আপনারে, কতখান গড় গরিব মানুষরে দিয়েছেন আপনি? কতখান গড় আপনার ফান্ড দিয়া বা আপনার নিজের ব্যক্তিগতভাবে কতজন মানুষের গৃহ বানাইয়া দিয়েছেন? উত্তর কিটা আইব? জিরো, একটাও বানাইয়া দিয়েছেন না, এলাকান কোন নজির আমরা দেখছি না। কিন্তু টান টান অপরিণামদর্শী, টান টান ভুল পদক্ষেপের কারণে, টান টান হিমন্ত বিশ্ব শর্মার নেজুল বৃত্তি করার কারণে আজকে যে ডিলিমিটেশন টাইম ফাইনাল করছেন, যে ডিলিমিটেশন টাইম সিগনেচার করে চূড়ান্ত করছেন, এই ডিলিমিটেশনের কারণে আজকে হাজারে হাজার গড়, হাজারে হাজার অরুণোদয়, কৃষি ভাতা আমরা কাছ থেকে, আমরা তালো থাকিয়া তালর বাদ জেলা খাড়িয়া নেওয়া হয়, এইভাবে আমরা কাছ থেকে খাড়িয়া নেওয়া হয় আমরা অধিকার দে। আমরা কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নাই, আমরা কোনো জাতির বিরুদ্ধে নাই, আমরা কোনো বর্ণ এবং গোত্রের বিরুদ্ধে নাই। আমরা সংখ্যালঘুর মানুষ, আমরা দুর্বল মানুষ, আমরা ইনসাফ চাই, আমরা ন্যায় চাই, আমরা বিচার চাই। আমরা বিধায়ককে আমি কোশ্চেন করি যে তুমি যাই 10 বছরে যখন কোনো গড় দিতে পারছো না, তো তোমার ই হকও নাই, ই অধিকারও নাই যে আমরা যে হকটা পাইতাম সরকারের কাছ থেকে, আমরা গরিব মানুষ হিসাবে, আমরা মেহনতি মানুষ হিসাবে, মজদুর হিসাবে সরকারের পক্ষ থেকে যেটা আমরা পাইতাম, গড় পাইতাম, অরুণোদয় পাইতাম, ইত্যাদি সুবিধা পাইতাম, এগুলা তো এইভাবে সিনেমিনে খেলানি, তো তোমার তার হক নাই। হাজারে হাজার যেটা আজকে গড় থেকে আমরা বঞ্চিত হইয়ার, এর লাগে আজকে আসল কালপ্রিট হারা এই 3 জন বিধায়ক। তো সম্মানিত বন্ধুগণ, এই সময় যদি 2016 থেকে লইয়া যখন আমরা বিধায়ক নির্বাচন করার সুযোগ পাইছিলাম, তখন যদি আমরা বেউস না হইয়া আমরা ইউডিএফ নেতৃত্বের কাছে বলা ও দাবি যদি করতাম যে ঠিক আছে বদর সাহেব, আমরা তালার চাবিত ভোট দিমু,
কিন্তু উপযুক্ত একজন লিডার দিয়ে আমরা বানাইয়া দেই, যে লিডারে আমরার আওয়াজ আমরা কণ্ঠস্বর বিধানসভা রাখতে পারবো, আমরার অধিকার যখন ছিনিয়ে নেওয়া হইব বিধানসভাত আওয়াজ উঠাইতে পারবো, আমরার হক রে যখন উঠে তাবড় বইবা আত বইবা বাধা সৃষ্টি করতে পারবো, ওলা খান একজন মানুষ আমরা বিধানসভাত পাঠাইতাম, তুমি ওলা একজন মানুষের তুমি পার্টি নমিনেশন দেও, তখন আজকে আমরা এই ক্ষতিগ্রস্ত শিকার হইলাম না অনেক। তো সম্মানিত বন্ধুগণ, এটা চিন্তার বিষয়, বিবেকের বিষয়, যে আমরা যদি বিবেক কাটাইয়া চলি না, আমরা যদি চিন্তা করিয়া চলি না, এই জাতি নিঃশেষ হয়ে যাইব, এই জাতির আর কিচ্ছু থাকতো না। আগামীতে আমরা কংগ্রেসের সরকার বানাইতাম, এখানে উপস্থিত জনতার কাছ থেকে যে রায়টা আমরা পাইছি যে আমরা সব এক, আমরা সব ইউনাইটেড, যে সরকার আমরা কংগ্রেসের বানাইতাম, মার ঠিক আছে তো? কিন্তু সরকার কংগ্রেস হইতো ঠিক আছে, উপযুক্ত আমরা একজন ব্যক্তিও পাঠাইতাম বিধানসভা, মার ঠিক আছে না? কোন যাই এখন কোথাও ইয়ে থাকলো দেখুন, কিছু কিছু মানুষে কইন যে না ও আমরা খোলার কাছেও ভোট দিলাইতাম, হ্যাঁ আমরা কিছু মানুষে কই না ও টাটু একু দিলাইলে আমরা দিলাইতাম। আচ্ছা কোন যাই দেখি কলা গাছেও ভোট দিয়ে লাভ হইব নি? আমরার হক এবং আমরার অধিকার সুরক্ষিত থাকবো না? কইন আমরা কলা গাছও যদি ভোট দেই, আমরা যদি টাটুত ভোট দেই, তে আমরার হক এবং অধিকার সুরক্ষিত থাকতো না। যেভাবে আজকে যদি বিধায়ক সকল সামান্য সচেতন হইতা এবং ডিসি অফিসও যদি এই কামটা করতে দিতা না, তে মনে করছেন নি একবার এই অধিকার হারাইবা, একবার নাই প্রতিটা অ্যালটমেন্ট এইভাবে অধিকার হারাইতে থাকবা। যতটা ইন্দিরা আবাস অ্যালটমেন্ট আইব আমরার হক যাইব, বাদরফিরা অ্যালটমেন্ট আইব আমরার হক যাইব, কোন দিন যে গিয়া রিকারেক্ট হইব আবার শুদ্ধ হইব এটার কোনো নিশ্চয়তা নাই। এগুলা যে কোন দিন ঠিক হইব এটার নিশ্চয়তা কোন দিন আছে না? কোন চাই যদি সরকার আয়, যদি সরকার আয় একটা সম্ভাবনা আছে যে আমরা আবার ইনসাফ পাইমু, আমরা আবার ন্যায় পাইমু। আর যদি সরকার আয় না, তো যতদিন পর্যন্ত এইভাবে চলতে থাকবো প্রতিটা অ্যালটমেন্ট দেখিয়া আমরা ইন্দিরা আবাস পাইতাম নাই, অরুণোদয় পাইতাম নাই, কিচ্ছু পাইতাম নাই। আমরা বিধায়ক হলে আমরা গেলে কিতা হরই ফার্স্ট আমরা চাহত কিতা অন বন্ধ ফাঁক হয়েছে জাঙ্গালো ও 2 গাড়ি আতলা দিলাও, 2 গাড়ি আতলা মসজিদ বিল্ডিং বানানি চলের 20 গাড়ি সিমেন্ট। কেউ বেমার হয়েছে ও টাকা 2000 লইয়া যাও। এখন আপনারা হিসাব করুন হাইলাকান্দি যদি 10,000 গড় হয়, তে সংখ্যালঘুর মানুষ কিভাবে হাজারে হাজার 7-8 হাজার সংখ্যালঘু মানুষের গড় মানুষে হারাইব। ওগুন তো 2 লাখ করে পূরণ করেন, 3 লাখ করে পূরণ করেন, কত কোটি টাকা, কত কোটি টাকার হক গরিব মেহনতি মানুষের গেল। কোনদিন তারা এই অন্যায়ের বিরুদ্ধে, এই জুলুমের বিরুদ্ধে, এই বঞ্চনার বিরুদ্ধে কোনদিন আওয়াজ উঠিতে দেখলানি আপনারা? না ডিজি লেভেলে করছেন, না এসপি লেভেলে করছেন, আর না বিধানসভা করছেন। কোনদিন আমরা এটা কোনো বিরুদ্ধাচরণ দেখছি না। তারা কিতার লাগে করতে পারছেন না? কারণ তারা হিমন্তরে ডরাইন, হিমন্তরে ভয় করেন তারা। যদি তারা হিমন্তরে ডরাইতে না, তাই হিমন্তর কথায় ইলা হরুতার বলে তারা সই করল না অনে। সম্মানিত বন্ধুগণ, আরো একটা আশ্চর্য কথা আপনারা দেখুন, হাইলাকান্দির ডিলিমিটেশন হয়েছে, ডিলিমিটেশন হওয়ার আগে ডিলিমিটেশনের পরিবেশ, ডিলিমিটেশনের পরিস্থিতিটা তৈরি করা হয়েছে। আমরা 5 গ্রাম জিপি যেটা হাইলাকান্দির লগে আসলো, এই 5 গ্রাম জিপিরে শিলচারের লোকে নেওয়া হয়েছে, তাফাম ব্লকের শিলচারের লোকে নেওয়া হয়েছে। কারণ কি জানেন? কারণটা হইল যে হাইলাকান্দিতে যদি মানুষ সংখ্যা না কমায় হিমন্ত, তো ডিলিমিটেশন 3টা আসন থেকে 2টা আসন করা যায় না। পয়লা মানুষ কমাইছে, এই মানুষ কমানিত গিয়া আমরা আলগাপুরের বিধায়কের বাড়ি যে 5 গ্রাম জিপি আমি সচরাচর কই
যে দুইজন বিধায়কের বাড়ি, একজনের বাড়ি ফুবর ভূতাত আর একজনের বাড়ি ফৈজমর ভূতাত, দুইও ভূতা কেটে কি শিলচার। ফাঁসগাম জিপিটা কোন জেলাত কোন চাই? ফাঁসগাম জিপি কোন জেলাত? খাসার জেলা। ফাঁসগাম জিপিটা খাসার জেলাত। আজকে বিধায়ক যদিও ভাই আইন আপনারা প্রশ্ন করবা বলে বিধায়ক মহোদয় হল আপনার আর বাড়ি কোন জেলাত? আপনারা তো আইসেন নির্বাচন খেলাইতা বইলা বাড়ি কোন জেলা দোকান কই? বিশ্বাস করেন তারা এই কথা উত্তর দিতে বাধ্য থাকবা ও বাড়ি তো আমরা গেছে গিয়া খাসার জেলাত। আজকে তারা জিপিটা তারা রক্ষা করতে পারছেন না। যে হিমন্ত বাবু সামনে উপাইয়া কইতে পারছেন না যে হিমন্ত বাবু আর দেশাটা করো, অন্তত পক্ষে আমরা গড় গান্ধারে শিলচারও দিও না, ও কামটা করতে পারছেন না। যদি ওখানটা কইতা হিমন্ত অ্যাসেম্বলি দুবাইয়া যে হিমন্ত বাবু বলে তুমি আস্থা আইলা গান্ধী নেও গিয়া আমরার গড়টা খালি আমরা জেলার লোকে রাখো, ও কাম করতে পারছেন না। তার আটুয়া কাফে আমরা দেখুন আমার আস্থা ভাইও কইস আজকে যে হিমন্ত বিশ্ব শর্মার যে উচ্ছেদ অভিযান, আজকে দেখুন ও যে গরুকুটি যে উচ্ছেদ হইল, তার হিংসা বিদ্বেষ ঘৃণার পরিমাণ দেখুন। এক মৃতদেহ পুলিশের গুল্লিতে এক মানুষ মারা গেছে, এক সাংবাদিক ও ডেড বডির উপরে উঠিয়া না সেইটা আমরা সারা দেশ গরুকুটির ঘটনা কইয়া এক সাংবাদিক ডেড বডির উপরে উঠিয়া নাচিতরা এইভাবে হিংসা বিদ্বেষের রাজনীতি তারা করে। আজান চলেননি, আজান চলেননি, আজান হইলে এইভাবে হিংসা বিদ্বেষ এই সরকারের মনে আজকে তারা প্রতিটা কথা আমরা আঘাত কতরা। আজকে এই মন্তব্য লাস্ট কিতা কইলা আমি এটা কাউন্টার দিছি যে একটা সরকারে যদি সামান্য সরু একটা জনগোষ্ঠী সংখ্যালঘুর মানুষ এরার প্রতি হিমন্ত বাবু কইন আমরা সংখ্যালঘুর প্রতি বলে তার যুদ্ধ। হ্যাঁ, দেশের সরকারে যদি একটা সরু জনগোষ্ঠী মানুষের লগে যুদ্ধর ঘোষণা করে যে এই সংখ্যালঘু জাতিটা এই রাজ্যত বা এই দেশে বাস্তব গিলা, যদি কোনো মানুষে কোনো সংখ্যালঘু মানুষের গ্রুপে অত্যাচার করে লইল, সরকারের দায়িত্ব আসলো নিরপেক্ষ ভূমিকা লইয়া বিচার করা। খুদ সরকারে যদি ও হিমন্ত বিশ্ব শর্মা কইতরা যে দেখুন সংখ্যালঘু মানুষের লগে তার যুদ্ধ আর তার উদ্দেশ্য হইল গিয়া লক্ষ্য হইল গিয়া যে এরারে কষ্ট দেওয়া। এত বড় এখান মাত, এত বড় এখান সিদ্ধান্ত প্রকাশ্যভাবে জনসমক্ষভাবে করার বাদেও একজন সাংবিধানিক পদত্যাগী মানুষের এগেনস্টে কোনো ধরনের অ্যাকশন নাই। ও তার লাগিয়া সংবিধান বাঁচাও অভিযানের দরকার। আমরা সিদ্ধান্ত লইছি যে এই হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে একটা নালিশ দিমু, একটা চিঠি দিমু চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে, যে এত বড় কথা হইয়া এত জঘন্য একটা মাতার পরেও কিভাবে তাই মুখ্যমন্ত্রী হিসাবে আসামর গদিত থাকতে পারেন। তার কোনো অধিকার নাই, তার কোনো সাংবিধানিক অধিকার নাই বর্তমানে তাই আসামর মুখ্যমন্ত্রীর পদ থাকা, এই সমস্ত সাম্প্রদায়িক মাতার পরেও। কিন্তু আমরা লিডাররা, আমরা এমএলএরা নীরব, ইটা ব্যাপারে কোনো এখন মাত নাই। সম্মানিত বন্ধুগণ, আলোচনা শেষ করলে ইয়ার আরো অনেক মানুষ আসেন। আর এই আলগাপুরও আমি আজ বহুত বছর থাকি আপনারা দাঁড়ে দাঁড়ে ঘুরিয়া
দাঁড়ে দাঁড়ে ঘুরি আর আপনার দোয়া আশীর্বাদ লাগিয়া আমি আপনার কাছে ঋণী। যখন আইছি ইনশাল্লাহ আপনারা সারায় আপনার ভালোবাসা, আপনারা সহযোগিতা, আপনারা মায়া মহব্বত দিছে। পার্টির নমিনেশন পাইছি না স্বতন্ত্র কথা, কিন্তু আপনারা মায়া মহব্বত ভালোবাসা সবসময় পাইছি। আর ইনশাল্লাহ আজকে অনেক হইয়া যাইয়া যদি আল্লাহর হুকুম হয় পার্টির নমিনেশন পাই এবং 26 বিধানসভা নির্বাচনও আপনারা যদি লগে থাকেন, 26 বিধানসভা নির্বাচন লগে থাকেন, আশীর্বাদ করেন, দোয়া দেন, সরকার আবার বাদে হাইলাকান্দির যে আছে বর্তমানে 2টা আসন, ইনশাল্লাহ 4টা না 5টা আসন হইব ইনশাল্লাহ হাইলাকান্দি। আর এই যে তাম অব্যবস্থা যেটা আছে, এই গ্রুপ লইয়া, জিপি লইয়া, জেলা পরিষদ লইয়া, ইনশাল্লাহ এটা সবর ন্যায় ইনসাফ সব সম্প্রদায় যাতে তার হক এবং অধিকার সমানভাবে বা সুষ্ঠুভাবে বা ইনসাফপূর্ণভাবে পায়, এটা আমরা সুপ্রতিষ্ঠিত কর্ম। 2 নম্বর একটা কথা কইয়া, যে জালিমর সামনে নত হওয়া, অন্যায়ের সামনে মাথা নত করা, ইগান দেখতে নাই। যত বড় শক্তি হোক না কেন, জালিম যত বড় হোক না কেন, এই জালিমর সামনে উবাইয়া ন্যায়ের পক্ষে সব সময় দেখবা আপনার আর ফুয়ায়, আপনার আর বাইয়ে আওয়াজ উঠাইছে। অ্যাসেম্বলির বারে হোক, অ্যাসেম্বলির ভিতরে হোক, ডিসি লেভেলে হোক, এসপি লেভেলে, কমিশনার লেভেলে, ইনশাআল্লাহ সকল লাগি, ন্যায়ের লাগি, ইনসাফর লাগিয়া ম্যাক্সিমাম আওয়াজ চকুত আঙ্গুল দিয়ে হিমন্তর তার প্রতিটা অন্যায়ের, প্রতিটা জুলুমের বিরুদ্ধে খাড়া হইবার এই সহজ সাহস ইনশাআল্লাহ। তো আমি আর আলোচনা দীর্ঘ করিয়াম না, আপনার কাছে দোয়া চাইয়ার, সাহায্য চাইয়ার, সহযোগিতা চাইয়ার, আপনারা দোয়া দিয়া করবা, লগে থাকবা ও আহ্বান রাখিয়া আমি আমার আলোচনা শেষ করি। আর